সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে গাইবান্ধা জেলার প্রান্তিক কৃষকের কাছে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্ব। আজ আমরা এসেছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শীতল গ্রামে ডাক্তার মোহাম্মদ শওকত আলীর কাছে। তিনি তার মিশ্র ফলের পাশাপাশি ওষুধি বাগান গড়ে তুলেছেন। এর পাশাপাশি তিনি ভার্মি কম্পোস্টও তৈরি করছেন। এই সমস্ত দিক আজ আমরা তুলে ধরব এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্ব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মারুফা এনি। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি খুব ভালো। দাদু, আমরা ঢাকা থেকে এসেছি দীপ্ত টেলিভিশন থেকে। আচ্ছা। আমরা শুনেছি যে আপনি আপনার বাগানে বিভিন্ন ধরনের ফলের পাশাপাশি ঔষধি বাগানও গড়ে তুলেছেন এবং ভার্মি কম্পোস্টও করেছেন। এই সমস্ত দিকে আমরা আপনার কাছ থেকে শুনবো। তবে শুরুটা আপনার কাছ থেকে জানতে চাই যে কিভাবে আপনি এই ফলের বাগান করলেন বা কিভাবে শুরু করেছিলেন, এটা একটু জানতে চাই। আমি মূলত একজন শিক্ষক মানুষ ছিলাম, বরাবরই আমি শিক্ষকতা করেছি। কিন্তু শিক্ষকতার পাশাপাশি আমার এটা একটা হবি যে আমি কৃষিকাজে অত্যন্ত পছন্দ করি এবং আমি যত রকমের গাছগাছার জন্য চেষ্টা করি, যেখানে যেটা মেলে আমার চোখে। আমি যদি এক কাপ চা খেয়েও ভাত না খেয়ে আসতে হয় তো চারা কিনবো। এইভাবে আমি আমার সংগ্রহশালা করে ফেলেছি। শুরুর দিকেই দেখছিলাম যে আপনি এখানে কাজ করছিলেন, কি করছিলেন? আমি এটা হচ্ছে, এর নাম হচ্ছে হাড় জোর। যদি কোনো মানুষের হাড় ভেঙে যায় তখন অনেক সময় ওই বড় চিকিৎসা হাসপাতাল করতে হয়, সেটা খুব কস্টলি, বেশি পয়সা ব্যয় করতে হয়। কিন্তু আমার বাড়িতে যেটা উৎপন্ন করেছি আমি, এই হাড় জোরের গাছটা, এটা বেটে হাতে ব্যান্ডেজ করলে সপ্তাহখানেকের মধ্যে সেটা নিরাময় হবে। দাদু চলেন এবার তাহলে আপনার যে শখের বসে বাগান করা ফলের বাগান সেখানটাতেই যাই। চলো, কোন দিকে যাব? আচ্ছা, এখান থেকে শুরু করা যাক। এই ফল থেকে শুরু করি আমরা। এইটা হলো করম চা। আচ্ছা, ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল। আমাদের দেশীয় ফলই বটে, আমাদের একেবারে দেশীয় ফল এটা। একেবারে দেশীয়। এবং বলতে গেলে এই ফলটা বছরের পর সবসময় থাকে। অন্তত আমাদের এলাকায় এই গাছ নেই, আমি লাগাই, তারপরে ছেলেমেয়েরা এসে খায়, খুশি হয়, সন্তুষ্ট হয়। এই কারণে দাদু কতখানি জায়গার উপরে বাগানটা? এটা আমার 2 একর জমির উপরে, পুরো 2 একর জমির উপরে দিঘি এবং মাছ চাষ দুটো মিলেই হয়। তারপর ধানও রয়েছে, যাকে সমন্বিত বলা হয়। এইটা আমি করে থাকি। তাহলে এই পুকুরটাও আপনার? হ্যাঁ, পুকুরটাও আমার। দাদু কি কি ফলের গাছ আছে? আচ্ছা, ফল বলতে যেটা বোঝায় দেশি এবং বিদেশি। তা আমার এখানে বিদেশিও যেমন রয়েছে, দেশি বর্তমানে রয়েছে। কিন্তু বিদেশি করে আগে উঠে আসি। অ্যাভোকাডো, তারপরে লুকলুকি, পেশান, ড্রাগন, তারপর রয়েছে লঙ্গিয়াম, লটকন এবং আমলকি ইত্যাদি ফলই রয়েছে। আচ্ছা, আমও 10 প্রকার রয়েছে। এই যে দেশি বিদেশি সব ধরনের ফলই আপনার বাগানে আছে। কিন্তু এই যে ড্রাগন ফলটা, এটা তো একদম দীর্ঘমেয়াদী একটা ফল, মানে 3 বছর অন্তর অন্তর। 3 বছর পরই সাথে পেতে পারি আমরা। চারা লাগানো থেকে শুরু করে 3 থেকে 4 বছরই লাগে এটা, তার আগে হয় না। পেয়েছেন এখনো? না, এখনো প্রায় নেই, কিন্তু আমার পাওয়ার পথে। দাদু, এই যে আপনি বিভিন্ন ধরনের বিদেশি ফলের চারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে যে আপনার বাগানে লাগাচ্ছেন, তো এই ফলের গাছগুলো আসলে আপনাদের এই অঞ্চলের জন্য কতটুকু উপযোগী? কিছু কিছু ফলের জন্য আবহাওয়া একটু বিরূপ থাকতে পারে। যেমন কমলা লেবুর কথা বলা যায়। কমলা লেবু আমাদের অনেক সময় টক হয়, কিন্তু টকও আবার সেরে নেওয়া যায় যদি একটু পটাশ বেশি ব্যবহার করা যায়, নুড়ি পাথর, তারপর বালি ইত্যাদি হলে কিন্তু ওই টক ফলটা মিষ্টি হয়ে গেল। তো এই যে বিদেশি চারাগুলো, এগুলো তো পরিচর্যাও আলাদাই হবে, তো এটা কিভাবে করছেন?
এই ফলগুলো পরিচর্যা আমি নিজে করে থাকি। আমি এখানে সাধারণত কোনো লোকের সাহায্য নেই না, এবং আমি যদি বলি একটা কথা আগেই বলেছি যে আমি ভার্মি কম্পোস্ট চাষ করি। আমি কিন্তু সাধারণত রাসায়নিক সার ব্যবহার করি না, এখানে ভার্মি কম্পোস্টই বেশি ব্যবহার করি, এবং তার ফলটাই ভালো হয়ে থাকে, সেটা গাছের বৃদ্ধির ব্যাপারেও ফলের ব্যাপারেও। তো এই পর্যন্ত কি কোনো ফল পেয়েছেন আপনি? হ্যাঁ, ফল পেয়েছি আমি। বিলিম্বি একটা ফল আমি পেয়ে যাচ্ছি 3 বছর যাবত। তারপর রয়েছে অরবরে একটা ফল 3-4 বছর যাবত পাচ্ছি আমি। লটকন 3-4 বছর যাবত পাচ্ছি। তারপরে রয়েছে ড্রপ একটা আম, এটাও আমি 3-4 বছর পাচ্ছি, যেটা অসময়ই হয়। এটা আমার মৌসুম, কিন্তু আমার কাছে মুকুলই আসবে আশ্বিন কার্তিক মাসে। তো আমি আপনার এই চারাগুলো, এই গাছগুলো দেখতে চাই, কোন দিকে গেলে দেখতে হ্যাঁ, পাবো? সামনে গেলে দেখা যাবে। চলুন যাই। আচ্ছা, এই আমটা, এটা একটা স্পেশালিটি আছে। এই যে মৌসুম যাচ্ছে, এখন ফল আসলো না। আচ্ছা, হ্যাঁ, এটাকে ড্রপ বলে, এই আমটাকে ড্রপ বলে। এটা চেরি, চেরি। ছোট্ট বাচ্চা কাচ্চাদের প্রিয় খাবার, আচ্ছা, মানে তাদের সোনামণিদের খাবার বলতে গেলে এক কথা। না চাচা, এটা শুধু ছোটদের না, বড়দেরও প্রিয় খাবার, বড়দের কম। আমার খুব ভালো লাগে। এইটা হলো লটকন, দেশীয় ফল বিলুপ্তির পথে। যাক, এখন আমি সংগ্রহ করেছি এই শুধু সবার এই সোনামণিদের স্বাস্থ্য সংরক্ষণের জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফল। এটা আতা, এটা বিলুপ্তির পথে। হ্যাঁ, এটা হচ্ছে এক কথা বলা যায় এটা পুষ্টির খনি, সব রকমের পুষ্টি পাওয়া যায়। এটা আলু বোখারা, আলু এটা বোখারা, মশলাও এবং ফলও। জি, এটা আমরা ওই যে বিরিয়ানিতে যেটা ব্যবহার করে থাকি সেটা। এইটা এইটা চাচা, আপনি আসলে ডাক্তার হওয়ার কারণে আজকে আমি অনেক কিছু কিন্তু জানলাম, এবং আপনার এই বাগানে সব ধরনের ফল গাছ আছে, এবং কোনটার কি গুণাগুণ সেটাও জানলাম। যেমন কদবেলটার কথা বললেন আপনি, যেটা মানে ত্বক ফর্সা করে এবং মুখেও মাথা যায়, এটা আপনার কাছ থেকে আজকে জানলাম। আচ্ছা, এটা জানাটা কঠিন কিছু নয়, আমরা একটু চর্চা করলেই এটা সবাই বুঝতে পারবো। জি জি, আমরা সাধারণত কিনাটা জিনিস পছন্দ করি, হ্যাঁ, যার ফলে কেউ গুণগুণ জানতে চায় না। অনেক রাস্তাঘাটে অনেক জিনিস আছে, এটা ঘাস, ওর মধ্যে অনেক গুণ রয়েছে, দেখাবো না একটা আমি পরে। হ্যাঁ, এটা ভাইয়া অরবরে, অরবরে। এটাকে বলে অরবরে। অরবরে, এটার কি স্বাদ কেমন? এটা স্বাদ মনে হয় একটু টক কষ্টার মতো, আচ্ছা, মিষ্টি নয়, মিষ্টি না। কিন্তু গুণাবলী সমৃদ্ধ। এটাও ভিটামিন সি। বিলিম্বিতে বললামই, এটা বাবা বাঘের পাশার দিলে বাঘ দৌড় মারে, এটা আমি খেয়েছিলাম, একটু টক, একটু নয়, ভীষণ টক, ভীষণ টক, কিন্তু হ্যাঁ। আবার যদি আচার করে খাওয়া যায় খুব মজা, আচ্ছা, খুব মজা, এবং অনেক বড় বড় মানুষেরা পছন্দ করে এইটা। হ্যাঁ, এখন চলুন সামনের দিকে কিছু কিছু জিনিস দেখাই। আচ্ছা, আমরা আমের কথা বলছিলাম, হ্যাঁ, আপনি আম। বলছিলেন 50 জাতের হ্যাঁ, আম গাছ হ্যাঁ, আছে আপনার এখানে। এইটা কোন জাতের আম গাছ? এটাকে বলে হাড়ি ভাঙা। হাড়ি ভাঙা। হ্যাঁ, এটা রংপুরি, এটা আমাদের রংপুরি হয়, এটাকে বলে তো হাড়ি এই ভাঙা। গাছটাতে তো আম আছে। হ্যাঁ, আম আছে, হ্যাঁ, আছে, অনেক গাছই আছে। আচ্ছা দাদু, আপনার আম গাছগুলোতে একদম আম কম দেখা যায়, এটার কারণ কি? এই যে ঝড়ে মুকুল পড়ে গেছে তাই? না, ঝড়ে মুকুলটা পড়ে নাই, ঝড়ে পড়েছে আমের গুটি। আচ্ছা, তার আগে যে নষ্ট হয়েছে সে আবার প্রচণ্ড খরাও গেছে দেশে। এই বৃষ্টিপাতের পূর্বে খুব খরা, যে সময় আমের মুকুল প্রচণ্ড খরা, আচ্ছা, এই খরাটাই বেশি ক্ষতির কারণ। আর দ্বিতীয়টা হলো এই এই রিসেন্টলি যে অতি বৃষ্টি হচ্ছে, সেখানে শিলা বৃষ্টিও ছিল, এটাও একটা বড় কারণ এই ফলের ক্ষতি করা, তাতে কম দেখা যাচ্ছে এখন, আচ্ছা, এইটাই কারণ। এবং এখানে দেখা যাচ্ছে আমাদের ফসলেরও, খালি এই ফলের ক্ষতি হয় নাই, ফসলেরও কৃষি জমিগুলো সব ডুবে গেছে, অনেক জমি। এই ধান তো আপনারই? হ্যাঁ, এই ধানটা আমার, এই আচ্ছা। ধানটা আমার। দাদু, আপনি প্রায় 2 যুগ হবে এই যে বাগান করছেন, হ্যাঁ, হ্যাঁ। তা আপনি চাইলে তো এটা বাণিজ্যিকভাবে করতে পারতেন, সেটা কেন করেন হ্যাঁ, নাই? বাণিজ্যিকভাবে করিনি একটা কারণেই, যে আমি একজন শিক্ষক মানুষ ছিলাম, যেহেতু সেই থেকেই বাণিজ্য আমরা করি আসি না, আমরা ছাত্র বানাই, মানুষ যারা কারিগর, এই লক্ষণের উপরেই আমরা আসি। এই ব্যবসাতেও মানে এই ক্ষেতেও আমি চারা বিক্রি করি না, আমি সাধারণত 2-3 লোক দেখতে আসে, তাদেরকে এমনি স্বেচ্ছাপ্রণোদিত হয়েই আমি দান করে থাকি। এবং ছোটো ছোটো ছেলে মেয়েরাও কেউ কেউ আসে কিছু চারা নিতে, আমি দিই, যার জন্য এটা বাণিজ্যিকভাবে গ্রহণ করিনি।
মূলত একেবারে এই শখের বশে হ্যাঁ, করা শখের এটা বশে, হ্যাঁ, আপনার। শখের বশে। আমরাও চাইলে কিন্তু শখের বশে এই যে প্রতি জমি না ফেলে রেখে এখানে আমাদের দেশীয় বিভিন্ন ফলের চারা, এবং এখন তো আমাদের কৃষি ক্ষেত্রে নানান প্রযুক্তির অগ্রগতি এবং জৈব সারের ব্যবহার অবশ্যই বলবো, যার কারণে হচ্ছে বিদেশ থেকে সংগ্রহ করে আনা বিভিন্ন জাতের ফলও আমাদের দেশে এখন অনেক ফলপ্রসূ হয়ে উঠছে। আমরা খুব সহজেই কিন্তু একটা শখের বশে বাগান তৈরি করতে পারি, তাই না হ্যাঁ, চাচা? তা আমরা পারি। এখন বিশেষ করে বিদেশি অনেক ফলই আছে যেটা আমাদের মাটির সঙ্গে অত্যন্ত মিল রয়েছে, যে গড় মিল আছে হয় না এই কথা কিন্তু নেই। আচ্ছা, এই যে আপনার বাগান থেকে এই যে যে ফলগুলো, হ্যাঁ, এগুলো আপনি কি করেন নিজের জন্যই নাকি আপনি তো আর বাজারে দেন না? হ্যাঁ, নিজের জন্য এবং আপন লোক যারা বলছি বুঝায়, পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে যারা আসে তাদের মধ্যে বিলিয়ে দিই আমি। আচ্ছা, তো আপনি অনেক বছর যেহেতু বাগান করছেন, তো আপনার অনেক কিছুই জানা আছে, তো যারা বাগান করতে চায় তাদের জন্য আপনার কি বলার আছে? হ্যাঁ, কিছু বলা রয়েছেই তো। হ্যাঁ, কেননা বাগান করতে গেলে তার কিছু প্রাইমারি জ্ঞানের দরকার আছে, জি জি। তা না হলে সম্ভব হবে না। তো ওইটা আমরাও কিছু কিছু মানুষকে দিয়ে থাকি, এবং অনেক সময় যেটা আমি জানি না সেটা হয়তো একজন কৃষি বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দিই, কারণ সবই আমি জানি এমন কথা কিন্তু নয়। দাদা, আপনি তো ভার্মি কম্পোস্টও করেন, হ্যাঁ, হ্যাঁ, সেটা কোন দিকে চলেন? সেটা যাই আমরা। আমার বাড়িতে। চলুন। হ্যাঁ, চলুন। দাদু, আপনি কবে থেকে ভার্মি কম্পোস্ট হ্যাঁ, করছেন? এটা মনে হয় আজকে 4 বছর পড়ছে। 4 বছর? হ্যাঁ। আচ্ছা, তো ছোট পরিসরে করছেন না? হ্যাঁ, ছোট পরিসরে। আমি এর আগে তো অন্য সিস্টেমে দেখছি যে বক্স করে রাখা বা হ্যাঁ, এইভাবেও হয়। হ্যাঁ, ওইরকম বড় পাকা চারিতেও হয়। হ্যাঁ, তো এইটাতে প্রাইমারি অবস্থায়। আচ্ছা, এরপর যদি কেউ পাকা পোস্ট কাজ করতে চায় তাহলে ওই ড্রেনেজ সিস্টেম করা যাবে, পাকা হাউস করা যাবে, এভাবে করা যায়। তো এই যে প্রক্রিয়াতে আপনি ভার্মি কম্পোস্ট করছেন, এটা কি আপনি নিজে থেকে করেছেন? এটা একটা সংস্থা বলি আমি, যে আশা। হ্যাঁ, আশার দ্বিতীয় ব্যক্তি আমার ভাগিনা। তো এই নর্থ বেঙ্গলের মধ্যে এটা নাই বললেই চলে। ওই আমাকে এটা প্রজেক্ট হিসেবে দিয়ে দিল, সেখান থেকে শুরু আমার। কেঁচোটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? এটা আমরা নিয়ে এসেছি ওই এসকেএস এক সংস্থা থেকে নিয়ে এসেছি। তো এখন এই যে এক একটা বলের মধ্যে আপনি কতগুলো করে কেঁচো ছাড়ছেন? এখানে 250 থেকে 300 গ্রাম 300 গ্রাম কেঁচো আছে প্রতিটা এই চারির মধ্যে। আচ্ছা, কতদিন এইগুলো কতদিন হয়েছে এগুলোর? এই যে প্রায় মাস হয়ে আসছে, এইতে দেখে বোঝা যায় এইটা প্রায় 4 ঝুড়ির মতো হয়ে আসছে। এটাই সার, এই হয়তো 10 দিন 5 দিনের মধ্যেই এটাকে চেলে নেওয়া যাবে। আচ্ছা, সার তো সবগুলোই হয়ে গেছে কিন্তু হ্যাঁ, মোটামুটি, সার হয়ে তাই না? কেঁচো দেখতে পারবো, কেঁচো দেখি। আচ্ছা, কেঁচো দেখাচ্ছি আমি, কেঁচো দেখাচ্ছি। এটার মধ্যে কতগুলো কেঁচো হবে? হ্যাঁ, এখানে অন্তত 250 গ্রাম 300 গ্রাম হবে। বড়ই কিন্তু কেঁচোগুলো। হ্যাঁ, দাদু, আপনি আপনার বাগানে এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করছেন এবং আপনি ভালো ফল পাচ্ছেন, তো আপনাকে দেখে কি অন্যরা উৎসাহিত হচ্ছে না? উৎসাহিত হচ্ছে। হ্যাঁ, হচ্ছে, সেটা আশাতীত নয়, এই জন্য কথা হচ্ছে। আচ্ছা, হচ্ছে আশা হচ্ছে না কেন? হ্যাঁ, হচ্ছে না, হয়তো একটু অজ্ঞতার অভাব আছে। আর তাছাড়া মানুষ সাধারণত নতুনটাকে অনেকেই আছে একটু চট করে গ্রহণ করতে চায় না, এইটা আমাদের দেশের ভাব। মানে এইটা একটা বদ্ধমূল ধারণা বলা আছে, যেটা মান্নাতের আমল, অনেকে লাঙ্গল দিয়ে এখনও চাষ করতে চায়। হ্যাঁ, তেমনি হয়তো ওই মানুষ ফসল পাঠাটা ইজি, বাজার থেকে নিয়ে আসা যায়, এই জন্য হয়তো অনেকে কষ্ট মনে করে, যার জন্য হয়তো পুরোপুরি লোকজন মোটিভেট হয়নি মানে এই। আচ্ছা, তো আপনি এই যে বর্তমান কৃষকদের জন্য আপনি আপনার নিজের ব্যক্তিগত কি পরামর্শ থাকবে যে ভার্মি কম্পোস্টটা আসলে কতটুকু উপযোগী? হ্যাঁ, না, সেটা আমি দিয়ে থাকি। যেমন একটা কথা আগেই এসেছিলো যে স্বাস্থ্য যেমন, তারপরে সুস্বাস্থ্য। মাটির সুস্বাস্থ্যেরও বড় প্রয়োজন। যে সুস্বাস্থ্য মানুষের থাকলে যেমন মানুষ কাজ করতে পারে, উপার্জন করতে পারে, সব কিছু করতে পারে, মাটিটা তো তেমনি। যদি মাটির স্বাস্থ্য ঠিক থাকে তাহলে মাটি আমাদেরকে ভালো মতোই খাবার দেবে, উদ্বৃত্ত খাবার দেবে, যার জন্য দরকার এই সার ব্যবহার করা। একদমই তাই দাদু। মানুষের যেমন খাদ্যের প্রয়োজন আছে, ঠিক তেমনি গাছেরও কিন্তু খাদ্যের প্রয়োজন আছে, এবং দিনে দিনে আমাদের এই আবহাওয়া এবং জলবায়ুর কারণে মাটির উর্বরতা কমে যাচ্ছে, এবং এই উর্বরতা ফিরিয়ে আনার জন্য জৈব সারের ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দাদু, সারাদিন আপনার সাথে ছিলাম,
অনেক ভালো লেগেছে, মনে হচ্ছে যে আরো কিছুটা সময় থাকতে পারলে ভালো হতো, কিন্তু আপনার কাছ থেকে যে আমাদের আজকে বিদায় নিতে হবে। বিদায় তো নিজে হয়, সবাইকে নিতে হবে। তো যাই হোক, আমি খুব ধন্যবাদ জানাই যে আপনারা এই দীপ্ত টিভির পক্ষ থেকে এসে অনেক সময় দিলেন, আমার সঙ্গে সঙ্গ দিলেন, সময় নষ্ট করলেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। থাকুন। এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো। হাওড়া অঞ্চলে কৃষি ঋণ আদায় স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। নিম্নমুখী প্রবণতায় কফি, কোকো, চিনির বাজার। সাতক্ষীরায় পাট উৎপাদন লক্ষ্য 1,28,000 বেল। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড়া অঞ্চলের কৃষি ঋণ আদায় স্থগিতের জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এই কথা জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জারিকৃত সার্কুলারে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঋণ আদায় স্থগিত রেখে পরবর্তী সময়ে সহজ কিস্তির মাধ্যমে ঋণ পুনর্তফসিল করার জন্য বলা হয়েছে। পাশাপাশি রোপা, আমন সহ অন্যান্য ফসল ও মৎস্য খাতে প্রকৃত চাহিদার ভিত্তিতে নতুন ঋণ বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। রবি শস্য এবং আমদানি ফসলের রেয়াতি সুদে ঋণ বিতরণ জোরদার করার নির্দেশনাবলী দেওয়া হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি হাওড়া অঞ্চল তথা সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলের পানি এবং ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় ধানসহ কৃষিজাত ফসল প্রায় সম্পূর্ণ ধ্বংস হওয়ায় এ অঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষত হাওড়া অঞ্চলের প্রধান ফসল বোরো ধান এবং অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠে কৃষি উৎপাদন কর্মকাণ্ড অব্যাহত রাখার লক্ষ্যে রোপা, আমন সহ অন্যান্য ফসল এবং মৎস্য খাতে প্রকৃত চাহিদা ও বাস্তবতা নিরিখে নতুন ঋণ বিতরণ এবং রবি শস্য ও আমদানি বিকল্প ফসল আবাদে রেয়াতি হার সুদে ঋণ প্রদান জোরদার করতে হবে। বিশ্ববাজারে নিম্নমুখী প্রবণতায় রয়েছে কফি, কোকো ও চিনির দাম। মঙ্গলবার নিউ ইয়র্ক আইসিইতে রোবাস্তা কফির দাম 7 মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। একইভাবে লন্ডন আইসিইতে নিম্নমুখী প্রবণতায় রয়েছে কোকো ও চিনির দর। তবে আরাবিকা কফির বাজার ঊর্ধ্বমুখী ছিল এদিন। নিউ ইয়র্কে মঙ্গলবার টনে $39 দাম কমেছে রোবাস্তা কফির। আগামী জুলাইয়ের সরবরাহ চুক্তিতে 2% কমে প্রতি টন রোবাস্তা কফি বিক্রি হয়েছে $1,897। ব্যবসায়ীরা বলছেন, গত 12 সেপ্টেম্বরের পর এটি পণ্যটির সর্বনিম্ন দর। আগামী জুলাইয়ের সরবরাহ চুক্তিতে টনে 12 পাউন্ড দাম কমেছে কোকোর। লন্ডন আইসিইতে মঙ্গলবার 0.8% কমে প্রতি টন কোকো বিক্রি হয়েছে 1,412 পাউন্ডে। দরপতনের কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, শীর্ষ উৎপাদক আইভরি কোস্টে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ কোকো উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী প্রবণতায় রয়েছে চিনির দামও। জুলাইয়ের সরবরাহ চুক্তিতে সোমবারের তুলনায় 0.1% কমে প্রতি পাউন্ড অপরিশোধিত চিনি বিক্রি হয়েছে 16.31 সেন্টে। অন্যদিকে আগামী আগস্টের সরবরাহ চুক্তিতে টনে 10 সেন্ট দাম কমেছে অপরিশোধিত চিনির। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলার 11,630 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,27,930 বেল। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, 2016-17 মৌসুমে সাতক্ষীরার 7 উপজেলার 11,630 হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদরে 4,780 হেক্টর, কলারোয়ায় 3,090 হেক্টর, তালায় 3,350 হেক্টর, দেবহাটায় 104 হেক্টর, কালীগঞ্জে 185 হেক্টর ও শ্যামনগরের 3 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্য রয়েছে। গত মৌসুমে জেলার 7 উপজেলায় পাট আবাদ হয়েছিল 10,120 হেক্টরে। এই হিসেবে চলতি মৌসুমে জেলায় পাট আবাদ বেড়েছে প্রায় 10%। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় পাট উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 40,705 টন বা 1,27,930 বেল। বাংলাদেশের সোনালী আঁশ পাট তার পুরাতন গৌরব আবারও ফিরে পাক। সেই সাথে পাটজাত পণ্য তৈরির শিল্প কারখানাও বিকশিত হোক, এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আজকের দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।
কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আজ আমরা দেখলাম শখের বশে গড়ে ওঠা ডাক্তার শওকত আলীর মিশ্র ফলের বাগান। তার বাগানে দেশীয় বিভিন্ন জাতের ফল গাছ আমরা দেখলাম, এছাড়াও বিদেশি কিছু ফলের গাছও আমরা দেখলাম। তিনি তো শখের বশেই মিশ্র বাগান করেছেন, কিন্তু অনেকে জুম চাষের পাশাপাশি মিশ্র ফলের বাগান করে আর্থিকভাবে সফল হয়েছেন। আপনারা যারা মিশ্র বাগান করতে চান, ডাক্তার শওকত আলীকে দেখে উৎসাহিত হবেন এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।